ঈদ মোবারক। দেশে এবং দেশের বাইরে যারা চ্যানেলে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান গ্রামীণ ফোন তৃতীয় মাত্রার বিশেষ ঈদ আয়োজন দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ পবিত্র ঈদ উল আজহা। আপনারা জানেন যে আমরা প্রতি ঈদেই চেষ্টা করছি ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় আমাদের রাজনীতিবিদদের একটু ভিন্নভাবে উপস্থাপন করবার জন্যে। আমরা কখনো তাদেরকে অন্য জগতের তারকাদের সঙ্গে উপস্থাপন করেছি, কখনো তাদের সন্তানদের সহ উপস্থাপন করেছি, কখনো তাদের সহধর্মিণীদের সহ উপস্থাপন করছি। আমরা এর মধ্যে দিয়ে চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে, যাদের জন্য তারা রাজনীতি করেন তাদের সঙ্গে তাদের দূরত্বটা কমিয়ে আনতে। আমরা চাইছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকরা আমাদের রাজনীতিবিদদের ব্যক্তিগতভাবে জানবেন, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তাদের ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো সম্পর্কে জানা এবং বোঝার চেষ্টা করব আমরা। আজকে এই পবিত্র ঈদের দিনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, আমার বায়ে বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আমার ডানে রয়েছেন তারই সহধর্মিণী পারভিন মাহমুদ, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং প্রথম মহিলা কাউন্সিল মেম্বার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ICAB-র এবং বর্তমানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF-এ কর্মরত রয়েছেন পারভিন মাহমুদ। আমার ডানে বসা রয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজকে পবিত্র ঈদের দিনটি আপনি কীভাবে কাটাবেন? ওইটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। এই মাসটা এটা একটা বিজয়ের মাস, অনেক ত্যাগের মাস। আমি বলবো যে এই স্বাধীনতা আমরা এই মাসেই পেয়েছি এবং এই স্বাধীনতার জন্য যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদেরকে আমি স্মরণ করছি। বিশেষ করে তাদের পরিবারবর্গকে আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাতে চাই যে তাদের পরিবারের লোকজনের কারণেই আজকে আমরা স্বাধীন। সাথে সাথে আমি যারা সিডরে ঘূর্ণিঝড়ের যারা প্রাণ হারিয়েছে তাদের স্মরণ করছি, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের যারা বেঁচে আছেন আজকে একটা দুঃসহ জীবনযাপন করছেন তাদের কথাও আমরা স্মরণ করছি এবং আমি আশা করব আমাদের এই বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে যখন এই আনন্দে আমরা আনন্দ করব, উৎসব করব, আমরা যেন তাদের কথা ভুলে না যাই, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো আজকের দিনে আপনি জিজ্ঞাসা করেন কীভাবে কাটাবো। আপনারা জানেন যে আমাদের কোরবানি করতে হয় এবং আমি সাধারণত এই কোরবানির দিনটাতে একটা জিনিস করি, এটা আজকে প্রায় 30 বছরের উপর। সেটা হচ্ছে যে কাবাবটা আমি বানাই এবং এটা মানে কাটা থেকে আরম্ভ করে মশলা থেকে আরম্ভ করে সব কিছু করে আমি নিজেই করি। এটা বিশেষ ধরনের কাবাব, এটা আমার মা থেকে শিখেছিলাম আমি এবং এটা আমি করি। আমাদের ফ্যামিলিতে সকলেই তখন যাই, আমরা একসাথে ঈদ করি, আমরা ভাই বোন সকলে একসাথে করি। আমার মা যখন বেঁচে ছিলেন সবসময় আমার মায়ের সাথে করতাম। এখন অবশ্য আমার মা নেই, আমার বাবা তো মারা গেছেন খুব ছোটোকালে, যখন আমার 10 বছর বয়স ছিল। তো আমার মাই আমাদেরকে বড় করেছেন, ওনার সাথে আমরা সব 2 ঈদেই আমরা কিন্তু একসাথে করতাম এবং এখনও আমরা ভাই বোনরা সব একসাথে ঈদ করে। আমাদের ছেলে মেয়েরা আসার চেষ্টা করে, অবশ্য আজকাল লেখাপড়ার জন্য হয়তো বিদেশে অনেকেই আসতে পারে না এবং আমরা গ্রামের বাড়িতে ঈদ করি। সুতরাং আমাদের আত্মীয়স্বজন যারা আছে এই দিনটিতে আবার তাদেরকে আমরা সকলে ডেকে নেওয়ার চেষ্টা করি একসাথে মিলার জন্য। ভাবি, কেমন কাটবে আজকের দিন? আজকের পরিকল্পনা কি? ইতিমধ্যে উনি অবশ্য জানিয়ে দিয়েছেন যে একটি কাজ উনি করেন, সেটি হচ্ছে কাবাব বানান। আমরা ঈদ প্রতিবার চিটংয়ে করি আমাদের বাড়িতে। আর আমাদের যেমন এবার তো একটা কোরবানির ঈদ, বাট আমাদের যখন রোজার ঈদের দিন দুপুরে সবাই আমাদের বাড়িতে একসাথ হই। আর কোরবানির দিনে এমনি প্রথম দিন আসে সবাই, বাট আশেপাশের সব যারা আত্মীয় স্বজন সবাই মিলে গ্রামে আমরা সবাই একসাথে সাধারণত কোরবানির পরের দিনটা, কারণ প্রথম দিন সবাই ব্যস্ততা থাকে, তো দুপুরবেলাতে একসাথ হই সবাই। আর সারাদিনের একটা ব্যস্ততা থাকে। আর যেটা উনি বললেন উনি কাবাব বানান, কিন্তু সহযোগিতায় আমরা সবাই ব্যস্ত থাকি, ওটা মাল মশলা নানা কিছু নিয়ে ওটা একটা প্রায়োরিটি থাকে এবং সবাই খুব লুক ফরওয়ার্ড করে। সবাই এটা যে কাবাবটা একটা স্পেশালিটি আছে মনে করে সবাই।
এবং অন্যান্য আপনারা যা করেন সেগুলো তো উনি সহযোগিতা করেন কিনা? না, সেটা সেইভাবে না, কারণ লোকজন আসে কথা বলা, সেটা যেমন আমাদের যে লজিস্টিক্সের ওই ধরনের যেটা আমি দেখি যেটা ঘরের, আর আমার দেওয়ার সে দেখে যে সব বাহ্যিক নানা দিক, সেগুলিতে ওনার খুব একটা ইনভলভমেন্ট নেই। তবে এমনি সবাইকে নিয়ে, স্পেশালি যখন বাচ্চারা সব থাকে, পরিবারের সব বাচ্চারা, তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলিতে ওনার সম্পৃক্ততা বেশি। এমনি খাবার দাবার সম্পর্কে আগ্রহটা কিরকম, মানে এটা ভালো খাবারে হলো, এটা আগ্রহ, হলো না, তবে এটা এভাবে হলে ভালো হতো, এগুলো বলেন টলেন কিনা? না, খাবারে আগ্রহ আছে, তবে হ্যাঁ সেগুলি মতামত একটা, আর যেগুলি যে পারিবারিক ট্রেডিশনাল যে জিনিসগুলি, জি। স্বাভাবিকভাবে ওটার এত একটা নস্টালজিয়া থাকে, যে নানা রকম হয়তো আমার শাশুড়ির যে বিশেষত্বটা সেই ধরনের, সেটা একটা আবার বিশেষভাবে মনে হয় একটা সবাই আসে, সেগুলো একটা আলোচনা হয়, পারিবারিক কিছু তো কিছু স্পেশাল আইটেমস থাকে যেটা আমার নানি শাশুড়ি হয়তো করতেন, আমার শাশুড়ি করতেন, সেই জিনিসগুলি একটা আমার মনে হয় একটা মানে স্মৃতিচারণ বা হয় না একটা ফ্যামিলির জি। যে একটা বিশেষত্বটা এটা। আপনার দেশে বাড়ি কোথাও? উনি তো চিটাগংয়ে। আমিও চিটংয়ে জন্ম মানুষ, বড় হয়েছি, তবে নওগাঁ হচ্ছে আমার আদি বাড়ি বলা যায়। আপনার ফ্যামিলি স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা দেবেন, মানে আপনার পরিবারে কারা আছেন, কাদের নিয়ে আপনার পরিবারে এই মুহূর্তে, এবং কে কী করছেন যদি সংক্ষেপে? আমার দুই ভাই, আর আমরা 3 ভাই 1 বোন। আমার আর 2 ভাই, একজন হচ্ছে মাহমুদ ইসা, সে ইঞ্জিনিয়ার, এবং ও আমাদের যে ট্যানারিটা আছে ওইটা ও দেখাশোনা করে, এবং অন্যান্য ব্যবসা আছে তার। আর একজন হচ্ছে ডক্টর মইনুল ইসলাম মাহমুদ, সে ডাক্তার, এবং আমি তাকে ডাক্তারের চেয়ে বেশি দেখি সোশ্যাল ওয়ার্কার, এবং সে 4বার চিটাগং ক্লাবের প্রেসিডেন্টও ছিল। আর চট্টগ্রামে বিশেষ করে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেন, হার্ট ফাউন্ডেশন বলেন, প্রত্যেকটা জিনিসেই সে মোরলেস জড়িত আছে। আর আমার বোন, তার বিয়ে হয়েছে, এবং সে তার হাজব্যান্ড TNT-তে চাকরি করতো, জেনারেল ম্যানেজার হিসাবে রিটায়ার করেছে, এখন বর্তমানে ঢাকায় আছে। আমার ছেলে মেয়ে হচ্ছে 2 জন, আমার 1 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, সে লেখাপড়া করেছে এখানে স্কলাস্টিকায়, তারপরে আমেরিকায় যে সে স্মিথ কলেজে তার গ্র্যাজুয়েশন করে, তারপরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে পাবলিক পলিসি ম্যানেজমেন্টে মাস্টার্স করে, এবং নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন বাজেটে উইংয়ে কাজ করত, এবং কিছুদিন আগে সে তার CPA কমপ্লিট করেছে, অর্থাৎ যেটা ইকুইভ্যালেন্ট টু ব্রিটিশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মানে মায়ের পথে গিয়েছে সে। আমরা আশা করছি সে ফিরে আসবে। তার সাথে বিয়ে হয়েছে অবশ্য মনির হোসেন, জি জি, জাভেদ হোসেনের সাথে। আর আমার ছেলে ছোট, সে LLM করেছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে, এখন সে আমেরিকায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কিছু কোর্স করছে, বিজনেস ওরিয়েন্টেড। আপনাদের বৈবাহিক জীবন কতদিনের? তো আমরা 73-তে আমাদের বিয়ে হয়েছে, 34 বছর। 34 বছর। বিয়েটা কিভাবে হয়েছে? এটা অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা বিয়ের আগে কারোকে দেখিনি, ইভেন কথাও হয়নি আমাদের। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমার আম্মাকে দেখার জন্য, স্বাধীনতা যুদ্ধের পরে আমার মাকে দেখতে আসলাম। আমার মা কোথা থেকে দেখতে আসলেন? বাইরে ছিলেন? আমি বাইরে ছিলাম, লন্ডনে। আমি তখন পড়াচ্ছিলাম, আমি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে তখন পড়াতাম। আমি আসলাম আমার মাকে দেখতে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমার জীবন আমি কর্মজীবন শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে অর্থনীতি বিভাগের। আর কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে আমি চলে যাই। তো কমনওয়েলথ স্কলারশিপ যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল, তখন আমাকে রিকল করা হয়। তখন আমি না এসে রিজাইন করে স্কলারশিপ থেকে আমি নরউইচ ইউনিভার্সিটিতে জয়েন করি। ওখানে আমি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করি, এবং পরে এই হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে চলে আসি, এবং সাথে সাথে আমি আমার ব্যারিস্টার জন্য প্রফেশনাল এক্সামিনেশনের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করি, এবং তখন আমি আমার মাকে দেখতে আসি। এবং যখন দেখতে আসি তখন কিন্তু বিয়ে আমার মাথার মধ্যে ছিল না। আই ওয়াজ হার্ডলি 25, কিন্তু আমার মা খুব অসুস্থ ছিল। আমি আগেই বলেছি যে আমার বাবা মারা গিয়েছে আমার যখন 10 বছর বয়সে, এবং এমন একটা সার্কামস্টেন্সে মারা গিয়েছে যে আমার মা খুব অসুস্থ ছিল। আমার মাকে নিয়ে আমার বাবা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছিলেন, ঢাকা মেডিকেল কলেজে ওনাকে ভর্তি করেছিলেন। ডাক্তাররা বলেছিলেন যে ইনি বাঁচবেন না। আমার বাবা আমাদেরকে দেখতে যান, ফেরার পথে
উনি প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায়। সুতরাং ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবং আমার ওই অসুস্থ মা কিন্তু আমাদেরকে বড় করেছেন এবং আমাদের জীবনের যত কিছু হয়েছে ওনাকে দিয়েই। যখন আসি তখন আমার বিয়ের কোনো চিন্তা পরিকল্পনা কিচ্ছু ছিল না। আপনারা জানেন তখন যারা লন্ডন থেকে আসতো, যেহেতু দেশে কিছু পাওয়া যেত না, কোনো কসমেটিক্স বা সাধারণত ছেলেরা কসমেটিক্স নিয়ে আসতো, জিনিস নিয়ে আসতো, কাপড় চোপড় নিয়ে আসতো, আমি কিন্তু সেরকম কোনো কিছু করিনি, জাস্ট আমার মাকে দেখতে এসেছি। তো আসার পর আমার মা বললো যে তোমাকে বিয়ে করতে হবে। তো আই ওয়াজ ভেরি রিলাক্টেন্ট বিকজ আমি মনে করেছি আমি তখন বার করছি, তো আমি মনে করেছি যে পরে করবো। তো আমার মা যখন খুব জোর করছিল তখন আমি চিন্তা করে দেখলাম বিয়েই যখন একদিন করব তাহলে অন্তপক্ষে মার কথাটা রাখি। তখন আমাকে বললো যে তুমি মেয়ে দেখো। তো আমি বললো যে আমি যখন তোমার কথাতে বিয়ে করছি আর মেয়ে দেখার দরকার নেই। অ্যান্ড ইনফ্যাক্ট আমি তাকে দেখেছি প্রথম, তার ছবিও আমাকে দিয়েছিল, ছবিও দেখার দরকার নেই, তুমি যখন বলছো আমি বিয়ে করে নিই। আর আমি তাকে প্রথম দেখি যে আমাদের বিয়ের আসরে বসে যে যখন দেখা যায় না তখন প্রথম দেখি তাকে। তো কি মনে হচ্ছে এখন, মানে এই যে না দেখে হঠাৎ আয়নায় দেখে বিয়ে করা, আমার কাছে কিন্তু এটা 73 থেকে 2007 শেষ কেমন কাটলো? ভালো মন্দ মিলিয়ে ভালোই কেটেছে। যেটা বলে যে ম্যারেজ ইজ আ লাইফ টাইম জার্নি, পার্টনারশিপ জার্নি, বাট দ্য থিং ইজ ইউ ডোন্ট হ্যাভ যে ট্রাভেলিং সিকনেস পিল। সো ওই ধরনের কিছু তো থাকে একটা ম্যারিড লাইফে, যেটা থাকে স্মুথ অ্যান্ড আপস অ্যান্ড ডাউনস, নানা রকম হয়তো থাকে, সব মিলে ভালোই। আর আমাদের 2 সন্তান আছে আল্লাহ দিলে, তারাও ভালো। উনি তো ওনার দিকটা বললেন যে মায়ের জন্য, মায়ের কথায় বিয়ে করেছেন না দেখে, আপনার দিকটা শোনা হয়নি কিন্তু আমাদের এটা ঠিক অবশ্য আমি দেখিনি, বাট হয় না এটা নিয়ে একটা মানে কি বলবো, এটা একটা ভীষণ, কিন্তু আসলে তখনকার অবস্থা যদি এখনকার সাথে চিন্তা করলে সেটা খুব, আমি তখনকার অবস্থাটি হ্যাঁ, কিন্তু সেই সময় স্বাভাবিকভাবে মানে আমি তখন জাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার শেষ হয়েছে, আমিও ঠিক সেই মুহূর্তে যে বিয়ে, আমি পড়াশোনার কথা চিন্তা করছিলাম, তারপর হঠাৎ করেই দেখি যে আমাদের বিয়েটা খুব হুট করে হয়েছে, হঠাৎ করে বিয়ের কথাবার্তা হয়ে গেল। তো আমার আব্বা মা, হ্যাঁ মানে জাস্ট পরপর একদম মানে, তো আমার আব্বা আম্মার উপর আমি আমার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিলাম। তো বাবা মা যেটা, আমি এই বিশ্বাস আমার একটা ছিল যে ওনারা একটা নিশ্চয়ই যেটা আমার ভালো হবে সেভাবে চিন্তা করবে। তবে হ্যাঁ, যেহেতু দেখিনি, কথা হয়নি, একটা খুব দ্বিধাদ্বন্দ্ব বা একটা খুব টেনশন ছিল, সেটা তো ডেফিনেটলি ছিল, বাট দুটাই থ্রিল অ্যান্ড বোথ সব মিলিয়ে। তবে আমার যেমন পরে যখন বিয়ের পর আমি লন্ডন চলে গেলাম, আমি ওখানে গিয়ে পড়াশোনা করেছি, ও লেভেলস করলাম, তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির একটা পার্ট ওখানে শেষ করেছি। তা আমার ফ্রেন্ডরা খুব অবাক হয়ে যেত। আমার একদিন তো আমার একটা বান্ধবী পরের দিন এসে বললো যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, তুমি কি করে না দেখে এরকম করে বিয়ে করলে। তো যাই হোক, আমার মনে হয় যে মানে ভালোই কেটেছে সময়, না দেখে বিয়ে করাটাই বোধহয় ভালো হয়েছে, এটাতে কোনো অসুবিধা হয়নি। ইভেন আমার ছোটো বোনও এই কথাটা আমাকে অনেক সময় বলতো যে তুমি কেমন করে সাহস করলে, যে মানে হয় না, ওরা মানে ওদের তো সবারই একটু জানাশোনা করে সবারই বিয়ে হয়েছে, কারণ আমি সবার বড় ফ্যামিলিতে। তো যাই হোক, আমার কাছে এটার জন্য, আমার কাছে এটা মনে হয় একটু ভালোই মনে হয়। আমার দিক থেকে আমি বলবো যে ভালোই কেটেছে, এবং আমার জীবনের অনেক কিছু আমার মনে হয় তার জন্য, স্টেবিলিটি অফ মাই লাইফ আই গট ইট ফ্রম হার, এটা আমি বলতে চাই। বেস্ট কমপ্লিমেন্টস। হাজব্যান্ড হিসেবে ব্যারিস্টার মাহমুদ কেমন? নিঃসন্দেহে আমি বলবো যে আমরা একটু চাইবো যে আপনারা খোলামেলাভাবে কথা বলেন, রাজনীতিবিদ যেহেতু জনগণের জন্য রাজনীতি করেন, শেয়ারটা করবেন সেইভাবেই। না, আমি বলবো যে মানে উনি খুবই লাভিং অ্যান্ড কেয়ারিং, আর ফ্যামিলির প্রতি সেটা, এবং খুব লাইভলি। তবে যেমন ফ্যামিলিতে যেমন সবার বড় হওয়াতে ওটা যেমন একটা রেসপেক্ট, আবার একটা ভালোবাসা। আর যেহেতু যে আমার শ্বশুর মারা গেছিলেন খুব ছোটোবেলায়,
তো ফ্যামিলির বড় হিসাবে কিছুটা মনে হয় সে একটু ইঁচড়ে পাকা বা মানে প্রাধান্য খুব বেশি পেয়ে বড় হয়েছে। আর আমার শাশুড়ির যেহেতু বড় ছেলে, একটা খুব বেশি অ্যাটেনশন ছিল পরিবারের সবারই, মানে মুরব্বিরা, নানা দাদা যারা ছিলেন মুরব্বি সবাই তাকে খুব ভালোবাসেন। এবং যেটা যে ফ্যামিলি যারা ছোট তারা কিন্তু মনে হয় একটু ভয়ও পায়, মানে ভয়টা যে ঠিক খারাপ অর্থে না, মানে এটা আউট অফ রেসপেক্ট। আর আর আমরা সবসময় যদিও যেমন বিদেশে যখন আমি পড়াশোনা করেছি, আমরা কিন্তু আমার বিয়ের পরে অবশ্য সে আমাকে বলেছিল যে তার খুব রাজনীতির ইচ্ছা, এবং আলটিমেটলি আসলে আমি কখনো রাজনীতির দিকে আমার কোনো সময় আগ্রহ ছিল না, বা ঠিক ওইভাবে আমি রাজনীতির প্রতি আগ্রহ বা মানে হয় না যে লাইফটা যে কি, মানে এই ধরনের আমার কোনো চিন্তাধারাই ছিল না। তো আর স্পেশালি তো তখন টিচিং করছিল, আমি কিন্তু সবসময় টিচিং লাইনেরই এই ধরনের এটাই বেশি পছন্দ ছিল আমার। কিন্তু আমি অবশ্যই এটাতে কোনো মানে হয় না, এবং আমার পড়াশোনাতে তুমি সবসময় খুব আগ্রহ, আমারও আগ্রহ ছিল এবং সবসময় আমাকে এটাতে খুব হেল্প করেছে। খুবই বরঞ্চ আমার চেয়ে তারই প্রচেষ্টাটা বেশি ছিল। আর স্পেশালি যেহেতু সে রাজনীতি করবে, আমাকে কিন্তু সে সবসময় এটা বলতো যে তোমার নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে, যে আমার খুব ইচ্ছা। মানে ওই সময় বলেছেন, ওই 25-26 বছর বয়সী বলেছেন যে আমাকে প্রথম আমার ইনফ্যাক্ট বিয়ের দিনই রাতেই এসে কিন্তু আমাকে এই কথাটা বলেছিল যে তার রাজনীতির ইচ্ছা, এবং যেহেতু তার পরিবারে তার নানা দাদারাও রাজনীতি করেছেন, এবং সবসময় সে রাজনীতিটাকে খুব পজিটিভলি এবং দেখতেন নানা রকমের। এবং আমারও এটাতে মনে হয় যে দেশে যদি কিছু করা যায় বা একটা ভালো মানে দিক সেইভাবে। তবে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষিত, বা ইভেন আমরা যখন লন্ডন থেকে ফেরত আসলাম, আসার পরে প্রথমে কিন্তু পরিবারের সবাই কিন্তু ওইভাবে মানে আমার শাশুড়ি কিন্তু খুবই দূরদর্শী মহিলা ছিলেন, এবং ওনার জীবনটা ওনার বাচ্চাদেরকে নিয়ে রিভলভ করেছে। আর যেহেতু ওনার বড় ছেলের রাজনীতির ইচ্ছা, উনি কিন্তু সেভাবে একটা প্রিপারেশন রেখেছেন। উনি কিন্তু পর্দা করে ব্যবসা করেছেন, এবং উনি যথেষ্ট খেয়াল রেখেছেন যেন একটা অনেস্ট লিভিংয়ের জন্য, মানে ওনার পক্ষে যতটুকু সম্ভব উনি কিন্তু সেভাবে ব্যবস্থা রেখেছিলেন। কিন্তু যখন আমরা ফেরত আসলাম, আমরা 78-এ 77, তখন থেকে যাই হোক একটু সব কিছু মিলিয়ে খুব যে একটা সবাই পারিবারিক দিক থেকে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু ওনার খুব আগ্রহ থাকে। তো সবাই কিন্তু একটা জিনিস যে ফ্যামিলিতে খুব সাপোর্ট দিয়েছে সবাই। তো আপনার হঠাৎ করে বিয়ের রাতেই বউকে বলতে হবে যে আমি রাজনীতি করবো, সেটি কেন মাথায় ঢুকে? না, সেটা না। সবসময় আমি চিন্তা করতাম যে রাজনীতিতে হয়তো একসময় যাব, তবে এত তাড়াতাড়ি যে আমি রাজনীতি আসবো সেটা, বিকজ 78-এ যখন আমি ফিরে আসি তখন কিন্তু আমি রাজনীতির জন্য প্রিপেয়ার ছিলাম না। আমি তখন আইন ব্যবসায় যাব সেরকম একটা প্রিপারেশন নিচ্ছিলাম। আমার সাথে একটা অ্যাক্সিডেন্টাল মিটিং হয় জেনারেল নুরুল ইসলাম শিশু, তখন তিনি জিয়াউর রহমানের দক্ষিণস্থ ছিল, কিংমেকার তখনকার। হ্যাঁ, তখনকার কিংমেকার ছিলেন উনি। আমার এক ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, সেখানে হঠাৎ অ্যাক্সিডেন্টালি তার সাথে আমার দেখা হয়, এবং ইট ওয়াজ এ দেখাটা আমার মনে হয় 2-3 মিনিটের বেশি না, জাস্ট উই ওয়ার ইন্ট্রোডিউসড সামহাউ, আই ডোন্ট নো। সেদিন রাত্রেই তার যে পিএসও জিএসও ছিল 1, তখন উনি কর্নেল কামাল, পরে জেনারেল কামাল হয়ে উনি রিটায়ার করেছেন। উনি দেখলে আমাকে একটা টেলিফোন করলো, টেলিফোন করে বলে যে জেনারেল ইসলাম আপনার সাথে দেখা করতে চায়। তা আমি তখন তাকে সরাসরি উত্তর না দেওয়া বললাম যে আমি একটু সময় নেই, কারণ আমি ঠিক তার কিছুদিন আগে দেশে ফিরে এসেছি, মার্শালও চলছে, কিছুই জানি না, তারপরে আবার আর্মির সাথে কথা বলা। আমি বলছি আমি কিছু সময় নেব। তো আমার কয়েকজন বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে জেনারেল ইসলাম শিশুভাই, তখন শিশুভাই আমি ডাকতাম, জেনারেল ইসলাম উনি আমার সাথে, উনি বলেছেন উনি দেখা করতে চান। তো বলে যে ওনার সাথে দেখা করার জন্য লোক দাঁড়িয়ে আছে আর তোমাকে সে দেখা করতে বলছে, তুমি দেখা করবো না? তো আমি গেলাম। উই হ্যাড অ্যাবাউট লং 3 hours মিটিং, এবং একটা দেখলাম যে ওই মানুষটার মধ্যে একটা আগ্রহ ছিল যে নতুন একটা জেনারেশন নিয়ে একটা রাজনীতির সৃষ্টি করা। এবং 3 ঘন্টা কথা হওয়ার পরেই আমাকে উনি বললেন যে কালকে সকালে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছি উইথ প্রেসিডেন্ট জিয়া। তো আই ওয়াজ এ বিট টেকেন অ্যাব্যাক। তখন তার কিছু বলা যায় না, বললাম যে ঠিক আছে। তারপরের দিনেই আমি ওনার সাথে দেখা করেছি। তো
তো আমার জীবনে আমি, এটা অনেকে বললে এখন বিশ্বাস করবে না, আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার স্কুলটা ছিল চিরং কলেজ স্কুলে, চিরং কলেজের ঠিক অপোজিটে, ওইটা ছিল আপ টু ক্লাস 3 থেকে 6। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন চিরগং এট দ্যাট টাইম। তো মার্শাল ল, আইয়ুব খানের মার্শাল ল 58-এ, তো আর্মি কলাম যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই আই সেড, আমার টিচাররা সব দাঁড়িয়ে আছে, তখন ভীত সন্ত্রস্ত, প্রথম মার্শাল ল হয়েছে, আর্মি কলাম যাচ্ছে। তখন আমি বলেছিলাম, কেন বলেছিলাম আমি এখনো জানি না, আমি বলেছিলাম ওরা মার্শাল ল করতে যাচ্ছে, মানে তখন আইয়ুব খান কিন্তু নেয় নাই, তখন ইস্কান্দার মির্জা ওয়াজ স্টিল ইন কমান্ড। আমি বললাম যে আর্মি আসছে, আর্মি থাকবে। এবং তখন থেকে কিন্তু আমার একটা ইন্টারেস্ট ছিল সবসময়। অবশ্য সেটা কিছুটা কারণ হচ্ছে যে আমার দাদা পারিবারিক, আমার নানা উনি এমএলএ ছিলেন, মানে আনডিভাইডেড বেঙ্গলে। উনিও ব্যারিস্টার ছিলেন, উনি আবার ইতিহাসে পিএইচডি করেছিলেন, দুইটাই পিএইচডি এবং ব্যারিস্টার একসাথে হয়ে এসে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াতেন, এবং সাথে উনিও আমার মতো অনেকটা এসেই কিন্তু রাজনীতিতে ঢুকে পড়েছিলেন, এবং হি ওয়াজ ইলেক্টেড উইথ ওভারওয়েলমিং মেজরিটি। আমার দাদা ছিলেন, উনি আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার দাদা নানার মধ্যে কিন্তু ইলেকশন হতো তখন, ওই আমাদের ওই কনস্টিটুয়েন্সি যেটা ছিল দাদা এবং নানা, বাট মাই নানা উনি ইলেকশনে জিততেন। আর আমার দাদা কিন্তু সোশ্যাল ওয়ার্কে আমি বলবো হি ডিড মাচ মোর, যে ওখানকার তখন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মোস্ট অফ ইট, মানে পুরানো, এখন তো কোনো ভেঙে নতুন হয়ে গেছে, পুরনো যেগুলো ছিল কিন্তু আমাদের এলাকায়, এগুলো কিন্তু আমার দাদার করা। এবং তখন উনি প্রায় 19টা গোল্ড মেডেল পেয়েছিলেন ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এট দ্যাট টাইম। তার পরবর্তী অবস্থায় আমার আরেক আব্বার মামা, তিনিও কিন্তু হি ওয়াজ অলসো এ মেম্বার অফ ওই এমএলএ ছিলেন, এবং পাকিস্তান সেগুলি আপনাকে অনুপ্রাণিত ওগুলো দেখেছি। আমার আরেক আমার আম্মার মামাও, হি ওয়াজ ইন ফ্যাক্ট টিল পাকিস্তান টাইম, ওনার ইট ওয়াজ দ্য সেন্টার অফ পলিটিক্স। আবুল কাসেম সাবজাস ওনার ইয়ের নাম, ওই মাহলুম চাষির ফাদার। হি ওয়াজ ওনার বাসাটা কিন্তু তখন ছিল সেন্টার, যতই প্রবলেম হতো পলিটিক্যাল, এগুলো দেখেছি, এগুলোর মধ্যেই আমরা মানুষ হয়েছে। সুতরাং ওই যে রাজনীতিতে যাব, তারপরে আমি ক্যাডেট কলেজ থেকে চিরং কলেজে আসলাম, ওখানে এসে ইলেকশন করলাম, তখন থেকে কিন্তু আমার মধ্যে একটা রাজনীতির। উনি তো করছেন, কিন্তু আপনাকে বিয়ের রাতে বললেন বা রাজনীতি তারপরে হয়তো বলেছেন, এবং আজকের কথা বলছিলেন যে আজকে রাজনীতি দেখে আসলে হতাশই হতে হয়। এখন একটি দলের হাল ধরেছেন এবং রাজনীতি, উনি মন্ত্রী হয়েছেন, আবার পতন হয়েছে, সেই সরকার নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সব মিলিয়ে একজন রাজনীতিবিদের সবসময় একটা প্রশংসা যেমন থাকে, তার নিন্দাটাও থাকে, এবং সেখানে নানা ধরনের ঝুঁকিও থাকে। তো সব মিলিয়ে আপনি আসলে আপনার লাইফটাকে কেমন এনজয় করছেন পলিটিশিয়ানের সঙ্গে? সব কিছু মিলে আমি বলবো যে ভালো। তবে একটা জিনিস কি, আমি আমার স্কুলে পড়েছি, আমার যে দিদিমণি ডাকতাম আমার স্কুলে, ওনারা একটা কথা বলতো আমাদের দিদিমণি, যে জীবনে নিজের বিবেকে যতক্ষণ দংশন হবে না ততক্ষণ বুঝবে যে তুমি অন্যায় করনি, যখনই তোমার এটা হবে তুমি বুঝবে যে অন্যায় করেছে। আমি কিন্তু এই জিনিসটা খুব বিশ্বাস করি, এবং অন দ্য হোল আমাদের ব্যক্তিগত জীবনে আমি কিন্তু এসব কিছু যে ছোটোবেলার ইমপ্রিন্ট, এগুলি কিন্তু আমি খুব মেনে চলি, এবং আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ভিতরেও সেটা, এবং আমাদের ব্যক্তিগত জীবনে আমার মনে হয় যে নিজেদের বিবেকের কাছে আমরা নিজেরা পরিষ্কার। কাজেই আমার দ্বারা যদি কিছু ভালো কিছু হয়, এটার জন্যই আমি কিন্তু সবসময় ওনাকে সহযোগিতা করেছি। আর রিস্ক তো আছে। আর ইভেন আমি বলবো যে যখন উনি মন্ত্রী ছিলেন তখন কিন্তু আমার বাচ্চারা ছোট ছিল, এটা কিন্তু খুব মানে একটা মানে আমি বলবো যে হাউসওয়াইফ হিসেবে তখন আমার কিন্তু একটা ব্রেক অফ স্টাডিজ আছে। আমি লন্ডন থেকে আসার পরে 7 বছর মতো ব্রেক দিয়েছি, তখন আমার 2টো বাচ্চা হলো। তারপরে আমার মা অসুস্থ ছিল, আমার শাশুড়ি আমি আসলে ওই জন্যই চলে এসেছিলাম হঠাৎ করে। ইনফ্যাক্ট আমার অফিসও জানতো না, আমি নিজেই ডিসিশন নিয়ে আমি চলে এসেছিলাম। আমাকে উনি বলেছিলেন যে মানে আমার মার জন্য তুমি যাচ্ছ, এটাতে আমি খুশি হব, কিন্তু মানে তোমার ক্যারিয়ারের ব্যাপারটা তুমি কিন্তু মানে হয়তো নাও হতে পারে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে উনি জীবনে যা স্যাক্রিফাইস করেছেন সেই জায়গায় এটা একটা তুচ্ছ ব্যাপার, এটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইনি। তো আসলাম, এসে এখানে থাকলাম, তারপর পড়াশোনা। তো আমাকে অবশ্য একটা জিনিস, আমার হাজব্যান্ড সবসময় প্রচুর সহযোগিতা করেছে, এবং আমি যখন এখানে আবার আর্টিকেলশিপ শুরু করলাম, এটা কিন্তু আমি খুব একটা করতে চাইনি।
আর আমার শাশুড়িও কিন্তু এটা খুবই অ্যাপ্রিসিয়েট করতেন। ওনার সাথে আমি বলবো যে আমার শ্বশুরবাড়ির সবাই এটা মানে যে আমি যে মানে লন্ডন থেকে কোয়ালিফিকেশনটা না নিয়ে ওনার জন্য চলে এসেছি, এটা কিন্তু উনি আমাকে খুবই দোয়া করেছেন। এবং ওনার যে একটা উইল আছে ওনার ব্যক্তিগত উইল, উনি কিন্তু ওখানে এটা একটা স্বীকৃতি হিসেবে উনি দেখে, আমার মনে হয় এটা একটা অনেক বড় পাওনা। আর আপনার সামনে আমি একটা ছবি হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা আমি একটা যেটা বলছি যে উনি তো আমাকে বলেছিলেন বিয়ের রাতে, আর এটা ওনার অ্যালবামে ছিল, এটা তার ছোটোবেলা। তো এটা দেখেছি। তারপর আমি দেখতাম লন্ডনে দেখতাম একটা সিরিজ হতো ওখানে, রিচ ম্যান পুয়ার ম্যান। ওটা কিন্তু একটা রাজনীতিবিদের জীবন নিয়ে, যে তার খুব রাজনীতির ইচ্ছা ছিল, তার ফ্যামিলি খুব একটা সাপোর্ট দেয়নি, স্পেশালি তার ওয়াইফ। এগুলি নিয়ে একটা বেশ অনেক আগের ওই সিরিজটা আমি খুব দেখতাম, এবং তাকে আমি দেখতাম খুব জেগে জেগে এটা দেখতো, নানা কিছু মানে সব মিলে। তো আমি ভাবলাম যে এক একজনের এক একটা দিক থাকে, তো যদি এটাতে ভালো কিছু যদি করা যায়। বাবা হিসেবে উনি কেমন, আপনার সন্তানের বাবা হিসেবে? বাবা হিসেবে খুবই ভালো, খুবই ভালো। আমার বাচ্চাদের সাথে আমরা আসলে খুবই একটা হেলদি, একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ। আর আমার সাথেও যেমন তারা খুব ক্লোজ, ওর সাথেও খুবই ক্লোজ। আর যত মনে হয় বয়সের সাথে মনে হয় এটা আরও বেশি। আর আরেকটা জিনিস, যে যখন উনি মন্ত্রী ছিলেন তখন তো আমার বাচ্চারা ছোট ছিল। আমরা কিন্তু এত ব্যস্ততার ভিতরেও উনি কিন্তু ঠিকই মিটিং করে এসে হয়তো বাচ্চাদেরকে তুলে নিয়ে আমরা বাইরে গেলাম, আবার আমাদেরকে ড্রপ করে দিয়ে সে হয়তো ক্যাবিনেটে গেল বা কোথাও গেল। এটা সবসময় আমরা প্রচুর কমিউনিকেশনটা আমাদের খুব বাচ্চাদের সাথে, সেটা খুব জরুরিও। আর রাজনীতিবিদ হিসেবে ওনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এই মূল্যায়নটা আপনি ওনার ওয়াইফ হিসেবে নয়, একজন দেশের একজন নাগরিক হিসেবে করবেন, যেহেতু সবচাইতে কাছ থেকে দেখেছেন আপনি। না, একটা জিনিস বলি, উনি যখন মন্ত্রী ছিলেন, যেমন যা হয় অনেক সময় যেটা হয়, যখন ক্ষমতায় থাকলে মানুষ আশেপাশে কেউ কিন্তু সঠিক তথ্যটা দেয় না, তখন কিন্তু সব কিছু খুব পজিটিভলি ফিডব্যাক পায়। তো যেটা আমি কিন্তু অনেক সময় অনেক কিছুতে ওনাকে সমালোচনা করেছি, বলেছি যে এটা মনে হয় ঠিক হচ্ছে না, বা আমি কিন্তু খুব বেশি মানে ওই যে রাজনীতির যে খবরাখবর সেটা কিন্তু আমি খুব বেশি ওইভাবে রাখি না। কখন আমি আমার নিজের যেটা জগৎ, বা আমার তখন তো বাচ্চারা ছোটো ছিল, বা এখন আমার নিজের কর্মক্ষেত্র আছে, নানা কিছু নিয়ে, বা ফ্যামিলির ব্যাপারটাই আমার কাছে বেশি প্রাধান্য। বাট ওটা তো মাঝে মাঝে উনি অবশ্য বলতেন যে অপোজিশন দরকার নেই, তোমার মতো ওয়াইফই যথেষ্ট। এটা অবশ্য উনি আমাকে মাঝে মাঝে বলতেন। আর এখনও আমি বলবো যে হ্যাঁ, নানা জনের নানা ধরনের কথা, হয়তো এক একজনের এক একটা পার্টি ভালো লাগতে পারে বা এটি সেটা। তবে আমি যেটা বলি যে কিছু যদি ভালো একটা উদ্দেশ্য থাকে এবং ভালো কিছু যদি করতে পারে, সেটাকে আমি সাপোর্ট দিই। আমি খুব বেশি একটা দলের খবর আমি রাখি না। ছেলেমেয়েরা কি রাজনীতিতে আসবার সম্ভাবনা রয়েছে বা আনতে চান কিনা? না, আমি আনতে চাই না। আমার আমার একটা আগ্রহ আছে, ছেলের আগ্রহ আছে, মেয়েরও আছে, তবে আমার ছেলের আগ্রহ আছে। তবে আমি জানি না আসলে আলটিমেটলি পলিটিক্স, তবে যদি হেলদি পলিটিক্স হয়, যেটা 1/11-এর আগের পলিটিক্স যদি ফিরে না আসে এবং একটা হেলদি পলিটিক্স হয়, তারা যদি তাদের গুণে, এটা জাস্ট আমার ছেলে বলে সে পলিটিক্স আসবে সেটা কিন্তু আমি চাই না। আমি চাই সে যদি লোকজনের সাথে মেলামেশা করে, এলাকায় কাজ করে, তারপরে যদি সে পলিটিক্সে যদি আসতে চায়, সেটা আমি নিশ্চয় স্বাগত জানাবো। কিন্তু জাস্ট একটা ক্রেডেন্সিয়াল যে অমুকের ছেলে, সেই জিনিসটা আমি চাইব না। কারণ আমি দেখেছি, আমি রাজনীতি এসেছি, যদি আমার দাদা নানার কথা বলেছে, আমার ফাদার আমি বলেছে খুব ছোটোকালে মারা গিয়েছে, কিন্তু আমার দাদা নানারা ওনারা করে যাওয়ার অনেক বছর পরে কিন্তু আমি পলিটিক্সে এসেছি, এবং আমার নিজেই আমার পথ আমি নিজে বেছে নিয়েছি। ঠিক আমিও চাইবো যে আমার ছেলে মেয়েরা যদি তারা রাজনীতিতে আসতে চায়, কারণ রাজনীতির যে যত কিছুই বলুক, রাজনীতি সুস্থ রাজনীতির মাধ্যমে কিন্তু দেশের উন্নয়ন, সেখানে এবং সেটি তৈরি করবার ক্ষেত্রে আপনাদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং আমি চাই যে আমার ছেলে মেয়েরা যদি আসতে চায়, আমি কোনোদিনই মানা করব না। যদিও এখানে প্রচণ্ড একটা রিস্ক, স্পেশালি এখন অনেকেই উপলব্ধি করছেন রিস্কটা কতটুকু, তো সেখানে আমি মানা করব না। কিন্তু আমি চাইবো তারা তাদের নিজের দ্বারা, নিজের গুণে এবং নিজের মেধা দিয়ে যদি তারা রাজনীতিতে ঢুকতে পারে, সেটা নিশ্চয়ই আমি স্বাগত জানাবো। এই যে দোষ গুণের নানান আলোচনা করছে, আপনি একটু শেয়ার করবার জন্য বলবেন কি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সবচেয়ে ভালো গুণ যেটি আমরা জানি না, সাধারণ মানুষ জানে না, আর সেই সঙ্গে যদি দোষের কথাটা বলেন তাহলে আরও ভালো হয়। দোষেরটা প্রথমে বলি, যদিও এখন ওটা অনেক কমে গেছে, মেজাজ আছে বেশ, কারণ চিটংয়ের মানুষ এমনি একটু কড়া মেজাজে হয়, তো সেটা বেশি মেজাজ আপনার না ওনার?
আমার আগে ছিল, এখন আমি শান্ত হয়ে গেছি, এখন ওনার ব্যাপার। না, আমার সেরকম মেজাজ নেই। না, বাট যাই যে আপনি হোক, যেটা মানে বলছেন, একটা যা বলছেন। আর মেজাজ হয়তো যত না তার চেয়ে পারসেপশনটা অনেক বেশি আর কি। না, তবে এককালে আগে মেজাজটা একটু বেশি ছিল, এখন সেই হিসাবে বরঞ্চ অনেক মেজাজটা অনেক ঠান্ডা হয়ে গেছে আমি বলবো। আর ভালো দিক যেটা বলছি যে খুবই বন্ধুবৎসল, খুবই কেয়ারিং, মানুষের বিপদ আপদে উনি কিন্তু খুবই আউট অফ দ্য ওয়ে। মানে গিয়ে আমি অনেকে দেখেছি একটা দায় সারা বা কিন্তু খুব সাহস নিয়ে সে সবসময় খুবই ভাবে চলে। যেমন যখন ইভেন আগে যখন উনি মন্ত্রী ছিলেন বা তার আগেও মানে রাজনীতির অঙ্গনে আমি দেখেছি অনেকেই সবাই বডিগার্ড নিয়ে ঘুরে, এই ঘরে বন্দুক, এই ওই, কোনো দিনই আমাদের কখনো এই ধরনের প্রয়োজন হয়নি বা ই করিনি। ওনার সম্পর্কে আপনি একটু বলবেন? যদিও আপনি বলেছেন ওনার মেজাজটা একটু চড়াই, এখন না, এখন না, না। সাহস সেরকম আগে- চলে না। আগে- আমার টাইম না, ম্যানেজমেন্ট, আমি আগে- টাইমের ব্যাপারে আমি খুব আগে পারি। আগে কিছু কিছু জিনিস। আগে জি। মেজাজ ছিল না, আগে হয়তো আমি বকাবকি করলে চোখ দিয়ে পানি বেরোতো, চুপচাপ থাকতো বেচারি। তো আজকাল কিন্তু বেশ প্রটেস্ট উনি করেন, আর সেইটা, তবে তার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে যে সে তার নিজের পরিধির মধ্যে মানুষকে সাহায্য করা, বিশেষ করে চাকরি দেওয়া, এটা সে খুব করে। তারপরে ধরেন গরিব লোকদের এনে ট্রেনিং দিয়ে তাদেরকে সাহায্য করা, তাদেরকে চাকরি দেওয়া, তাদের যতটুকু পারে তার নিজের পরিধির মধ্যে যতটুকু সম্ভব। এবং সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, শি ওয়াজ ডুইং এ ভেরি গুড জব, শি ওয়াজ একনেভিনের পার্টনারও ছিল। সেখানে তার ক্লায়েন্টের মধ্যে অল দ্য বিগ অয়েল কোম্পানিজ তার ক্লায়েন্ট ছিল, কিন্তু সেটা ছেড়ে কিন্তু সে পিকেএসএফে গিয়েছে বিকজ অফ এ কমিটমেন্ট। এবং এখন তার এগেনস্ট আমার একটাই কমপ্লেন যে তাকে আমি দেখি না, একমাত্র রাত্রে যখন আমরা আসি তখন হয়তো দেখা হয়, আইদার শি ইজ অন ট্যুর অর শি ইজ ওয়ার্কিং। এবং ও এখন বেশ অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত আছে, যেমন অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, ইউসেফ, মাইরাস, এগুলো প্রত্যেকটা এইসব অর্গানাইজেশনের সাথে সে জড়িত, বিকজ দিস ইজ হোয়াট শি উড লাইক টু ডু। আমি আসলে একটু বলি, আমার কিন্তু সবসময় খুব ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাচ্চারা ছোট ছিল আমি তাই সেই সময় যে বাইরে যাওয়া, কারণ যেহেতু আনিস খুব ব্যস্ত থাকতো, আমি তাই খুব একটা আমি সবসময় ফ্যামিলিটাকে খুব প্রাধান্য দিয়েছি। আমার বাচ্চাদের আমি কখনো প্রাইভেট টিউটার দিয়ে পড়াইনি ছোটোবেলায়, আমি তাদেরকে সময় দিয়েছি, আমরা দুজনেই সময় দিয়েছি দুজনে। ইভেন আমার ছেলে খুবই দুষ্টু ছিল, তাকে পড়াশোনা করার পরেও আমরা যতখানি দিয়েছি, তারপরেও দেখা যেত স্কুলে গিয়ে সে হয়তো তেমন করছে না, তো আমি প্রায়ই আমার আর্টিকেলশিপের সময় ছেড়ে দেবো করতাম, কিন্তু আমাকে এটা উনি দিলেন না। এবং সেও বাচ্চাকে পড়াতো, যখন সে মন্ত্রী ছিল তখনও কিন্তু সে, এবং শেষের দিকে কিন্তু আমি তাকে বারবার বলছিলাম যে মানে যেহেতু আমার মনে হচ্ছিল আমার ছেলেকে মানুষ করা খুব অসুবিধা হয়ে যাবে, কারণ হয় না তখন তো বয়সটা ছোট ছিল, আমরা টাইম দিতে খুব অসুবিধা হচ্ছিল। তো আল্লাহর রহমতে যাই হোক শেষে এখন দুজনেরই পড়াশোনা শেষ হয়ে এসছে। অবসর সময়টা আপনাদের কিভাবে কাটে? এখন তো অবসর মানে এটা একটা খুব ভাগ্যের ব্যাপার অবসর থাকা, সেই ওরকম নাই, তবে মোটামুটি আমরা অবশ্য যেটা সাধারণত ইভিনিংটা আমরা বেশ বন্ধু বান্ধবের, আমি দাওয়ারটা খুব পছন্দ করি, আড্ডা মারা। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বড় হবি হচ্ছে আড্ডা মারা। বন্ধু বান্ধব কারো বাসায় হয়তো অনেক সময় 10টা 11টা 12টার সময় চলে যায়, আর রাতে ড্রাইভ করা। সামটাইমস আগে খুব ওর সাথে ড্রাইভ করতাম, এখন সে যেতে চায় না, সুতরাং আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, ওদের নিয়ে মাঝে মধ্যে রাত্রে ড্রাইভ করি। এইটাই দিনের বেলা অনেক দেরি হয়ে যায় আমার, যেমন আমার একসময় অবশ্য এখনো এই সময় তার অসুবিধা হচ্ছে, তার তো অফিসে যেতে হয়, আমার তো আমার নিজের টাইম। যেমন আমি পেন্টিং, এটা আমার শখের, আমি যে ওরকম করে যে শিখেছি তা না, বাট আমার খুব পেন্টিংটা শখ ছিল, ওটা করতাম। তারপরে কিছুটা এই ধরনের ক্রিয়েটিভ কিছু করা টোরা এগুলির ভিতরে, এখন সেগুলির সময় আমার খুব বেশি একটা হয় না। না, গান তেমন আমি ওই করে ওরকম করে করিনি কখনো, তবে আবৃত্তি এরকম একটা সব মিলে যা হয় এক একটা বয়সের এরকম এগুলিতে ছিলাম। তবে এখন মেইনলি সোশ্যাল ছবি আমরা দেখতে পারি, এই মুহূর্তে সুযোগ আছে কোনো? এই মুহূর্তে এখানে সাথে নেই বোধহয়, না এই মুহূর্তে আনিনি, কিন্তু এসে একটু গান শোনাবেন আমাদেরকে? না, গান শোনাতে পারবো না, আবৃত্তি ঠিক ওইভাবে ঈদের দিনে না করলে সেটা বোধহয় ঠিক হবে না।
আমি সবাই তো আর আসলে আপনার বাড়িতে নিশ্চয়ই আজকে যেতে পারবে না, কাজে প্রত্যেককে কিছু না কিছু দেয়া আপনাদের না, দায়িত্বের মধ্যে আমি পড়ে। আসলে আবৃত্তি আমি ঠিক ওইভাবে এককালে আমি আবৃত্তি করতাম বেশ, এখন তো বললাম তো এখন ওইভাবে ঠিক সময় হয় না, এখন সোশ্যালাইজিং বা এগুলিতেই বেশি সময়টা কাটে যতটুকু টাইম পাই। তবে আমি যেহেতু এটা বিজয়ের মাস, আমি একটা করতে পারি, আমার নিজের লেখা একটা 71 সালের খুবই ভালো। একটা, এটা যে কোয়ালিটির দিক দিয়ে আমি না, সেটিকেও মূল্যায়নের এইভাবে বলবো না, তবে এটা প্রত্যাশা যে হয়তো করবে না। একটা সেন্টিমেন্ট তখনকার বা সেই হিসাবে আমি এটা একটু করতে পারি। মুখস্থ নিয়ে অনেকদিন। এটা লিখেছিলাম ৩রা জুন 1971। এটার নাম দিয়েছিলাম প্রতীক্ষা। রাত থমথম স্তব্ধ নিঝুম, শহরতলিটি মৌন চেতনাহীন নিশার অথবা ভীত আতঙ্কিত। মানুষগুলো জড়সড় মৃত্যুর আগমনী বার্তায়। সিঁড়ির নিচে খুপড়িতে বসে গুনছে প্রহর, ভয়াল রাত্রির অবসান। রাস্তায় ইতস্তত ঘুরছে হানাদার কুকুরগুলো, রাত্রির নীরবতা ভেদ করে যাচ্ছে শোনা। শিকারলোভী কুকুরদের পৈশাচিক উল্লাস, সেই উল্লাস ধ্বনিতে উঠছে কেঁপে খুপড়ির মানুষগুলো। অন্ধকার কাল রাত্রির বুঝি শেষ নাই, মানুষগুলো অপেক্ষা করছে এক টুকরো আলো ইশারা। জঙ্গিশাহীর কুকুরগুলি যদি জানতে পারে অন্ধকার শহরে এখানে রয়েছে জীবনের অস্তিত্ব, নরপশুরা আসবে মৃত্যুর পরোয়ানা নিয়ে। তাই অসভ্য পশুদের ভয়ে নিরস্ত্র মানুষগুলো ভীত সন্ত্রস্ত। আধার গুহার আতঙ্কিত প্রাণীগুলো স্বপ্ন দেখছে অথবা দেখতে চেষ্টা করছে পূর্ব দিগন্তে নবোদিত সূর্যের নবারুণ রাগের এক টুকরো মোনালিসার হাসি। চমৎকার। আপনি কাব্যচর্চা করছেন এখন? এখন সেরকম করে লিখি না, তবে মাঝে মধ্যে হঠাৎ যদি কখনো তবে মাঝে মাঝে লিখি, তো সেরকম প্রকাশ এটা অবশ্য আমার মেয়ে পেয়েছে। আমার মেয়ে বোধহয় সে একটা বই লিখবে, and I think ওটা শেষে it will not be a very মানে একটু she is a very different type of writer, একটু শকিং বই বোধহয় লিখবে। সে অনেকদিন ধরে লিখছে। এটা কি কবিতা লিখছে? না না, ওর হচ্ছে এমনি আচ্ছা। তো লেখা। আমার অবশ্য এটা লিখেছিলাম তো ভালোই লেখেন আপনি। আমার মনে হয় যে এই বিষয়ে আপনার আরো উৎসাহিত। না, উনি উৎসাহিত করেন না আসলে। আমার সব ব্যাপারে এটা অবশ্য হাজবেন্ড হিসেবে এদিকে কোনো কমপ্লেন করার কিছু নেই, বরঞ্চ আমার চেয়ে সেই বেশি। আমি কিন্তু অনেকটা ইন্ট্রোভার্ট। আমি ইভেন আমার ক্যারিয়ারেও আমি বলবো যে এটা আমাকে পুশ না করলে কিন্তু আমি অতটুকু করতাম না। যে এবার আপনার পালা, উনি তো আমি তো লেখা কবিতা শোনালেন, আপনি কি করবেন? বইটা যদি পাই আমি সঞ্চিতা আজকের দিনের জন্য আমার মনে হয় ইট উইল বি গুড। আজকের প্রেক্ষাপটে এমনিতে কি গান করেছেন? না, আমি গান কোনোদিন করিনি। আমার গান শুনলে আমার যে দর্শকবৃন্দ যাদেরকে আপনি আমার সাথে পরিচিত, তারা কিন্তু সকলের বিরূপ প্রতিক্রিয়া হবে। সুতরাং সেটা আমি করতে চাই না। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এটা আমার মায়ের কিন্তু খুব প্রিয় কবিতা, সেই জন্য করছি। আমার মায়ের 2 বিঘা জমি, শুধু 2 বিঘা, দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘা প্রস্থেয় দীঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পাপি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের বেটেখানে। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনি লক্ষ্যে ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে, কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস নেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটা এতটুকুই পড়লাম। আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এটা কিন্তু আমার মায়ের প্রায় আমাদেরকে, আমরা সবাই একসাথে হয়ে, মানে এটা খুব মিস করি। আমরা তখন সবাই বসে একটা আড্ডা মারতাম রাতে,
আমার শাশুড়িও তখন এই এই কবিতাটা প্রায় কবিতাটা পড়তেন প্রায় পড়তেন। এবং প্রায় উনি কেঁদে ফেলতেন, এটা শেষের দিকে এসে কেঁদে ফেলতেন। যে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার সন্তানদের জন্য এবং তাদের প্রজন্মের জন্য যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আপনার স্বামী এবং তার সতীর্থদের কাছে আপনার প্রত্যাশা কি? আমি বলবো যে সুস্থ রাজনীতি বাংলাদেশে থাকুক, আমরা চাই। কারণ আমি চাই আমার সন্তানরা ফিরে আসুক দেশে, এবং ইনশাআল্লাহ ওরা ফিরে আসবে এবং খুবই আগ্রহ তাদের। আমি দেখি আশেপাশের লোকজন, আর এটা কিন্তু আমার একটু পীড়া দেয় যে আমরা নিজের বেলা একভাবে চিন্তা করি এবং জনগণের কাছে যখন কথা বলি সেটা একটু আরেকভাবে বলি। নিজের সন্তানরা একটা রিস্ক ফ্রি লাইফ লিড করুক বাইরে, এটাই মনে হয় একটু সবাই কাম্য। এবং অনেকে খুব অবাক হয়ে যায় কেন আমি চাই, কারণ আমার কাছে এটা খুবই কষ্টকর মনে হয় যে আমরা একটা দেশ স্বাধীন করেছি এবং এটা আমাদের জন্মভূমি, এবং এখানেই আমাদের সন্তান নিয়ে আমরা থাকব। তো আশা করি যে সুস্থ একটা রাজনীতি আসলে একটা ভালো লিডারশিপ, আর আমাদের যে আত্ম উপলব্ধি হচ্ছে নতুন করে আবার আত্মশুদ্ধি করে আমরা মনে হয় সামনে প্রজন্মের জন্য একটা সুস্থ জীবন এবং সুস্থ এবং নিরাপদ জীবন দেবো, এটা আমি আপনার আশা সামনে করি। আরও কিছু ছবি আমি বোধহয় দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওনার আপনি যদি ধরেন ওই ক্যামেরা। এটা লর্ড হেলশামের সাথে ওনার বারের কল যেদিন হয়েছিল সেদিনের ছবি এটা। আর এটা হচ্ছে আমার শ্বশুরের ছবি, এটা উনি একটা কনফারেন্সে, এটা আমার শাশুড়ির ছবি এটা। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ওনার এই প্রত্যাশা পূরণ করবার ক্ষেত্রে আপনি কতটা ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন? আমরা চেষ্টা করছি। আমি ঠিক রাজনীতিবিদ হিসেবে নয় বা একটা পার্টির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নয়, একটা সাধারণ মানুষ হিসেবে যেটা আমাদের সকলের আশা, এবং বিশেষ করে এই মাসে, এই ডিসেম্বর মাসে, স্বাধীনতার মাস, বিজয়ের মাস, আনন্দের মাস, এবার বিশেষ করে ঈদও পড়েছে এই মাসে, আবার দুঃখের মাস, কারণ এই যে সিলেটটা হয়ে গেল, এবং অনেক ফ্যামিলি যাদের আত্মীয় স্বজন যারা জীবন ত্যাগ করেছে স্বাধীনতার জন্য, তাদের জন্য আমাদের যেই প্রতিদান আমরা দিতে পারি তাদেরকে, সেটা হচ্ছে যে একটা সুন্দর বাংলাদেশ যেখানে অন্যায় থাকবে না। যেই স্বপ্ন সেদিন মানুষ দেখেছিল যে আসলে আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য, 6 দফাটা কিন্তু অর্থনৈতিক মুক্তির কারণেই 6 দফা দেওয়া হয়েছিল। সেই অর্থনৈতিক মুক্তিটা আমরা চাই, যে প্রতিটা মানুষ যেন খেতে পায়, প্রতিটা মানুষ যেন তার আবাসন তার পেতে পারে, প্রতিটা মানুষ যেন তার শিক্ষার অধিকারটা পায়, প্রতিটা মানুষ যেন তার স্বাস্থ্যসেবার অধিকার পায়, এবং প্রতিটা মানুষের কর্মসংস্থানের যাতে বন্দোবস্ত করা যায়, এরকম একটা বাংলাদেশ আমরা চাই। এবং এটা সম্ভব কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু খুব কষ্ট করছে। আজকে যে $5 বিলিয়ন আমরা বিদেশ থেকে পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের খুব সাধারণ মানুষ আমাদের জন্য আয় করে পাচ্ছে। আজকে যেই $10 বিলিয়ন আমাদের এক্সপোর্ট হচ্ছে, সেখানেও কিন্তু যে মহিলারা চাকরি করছে, এরাও কিন্তু এই আমাদের জনগোষ্ঠীর যারা সবচেয়ে নিম্ন ধাপে আছে, তারাই কিন্তু এগুলো করে যাচ্ছে। সুতরাং আজকে যদি আমরা সঠিক নেতৃত্ব দিতে পারি, যদি যেই স্বাধীনতা যুদ্ধের যে চেতনা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, সেই নতুন বাংলাদেশ যদি করতে পারি, সেই চেষ্টাই আমাদের সকলের হওয়া উচিত। এবং আমি বলতে পারি আমার দায়িত্ব যতটুকু আছে আমি চেষ্টা করব, কতটুকু সফলতা পাবো সেটা আমি জানি না, চেষ্টাটা থাকলে আশা করি কিছু ফলাফল অন্তত পাওয়া যাবে। আমরা শেষ করতে চাই, আমি একটু বলতে চাই যে যারা এই দেশের জন্য, বিশেষ করে যদিও এটা আজকে ঈদের দিন, কিন্তু যেহেতু এটা বিজয়ের মাস, তাই আমার একটা সবসময় এটা খুব পীড়া দেয় যখন এই 25শে মার্চ আসে অথবা 16ই ডিসেম্বর আসে, আমরা তখন সব মানে অনেক কিছুই বলি, সারা পরে আর সেটা হারিয়ে যায় সেটা। তো সেই জন্য যেমন যারা এদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বা যারা এফেক্টেড হয়েছে স্বাধীনতার সময়, যেমন আমি খুব ক্লোজলি জানি যে বীরোত্তম ডক্টর শাহ আলম ছিলেন, উনি নেভি এসে চিটংয়ে কমান্ডার ছিলেন। তো উনি যখন অসুস্থ হলেন, মনে হয় এটা 84-85 দিকে শাহ আলম ভাই অসুস্থ হলেন,
এবং উনি ফোন করতেন তখন আমাকে প্রায়, যেমন আনিস সাহেব ওনার জন্য একটু বিদেশি ট্রিটমেন্টের ব্যবস্থা এগুলো করছিল। উনি যখন ফোন করতেন আমার খুব কষ্ট লাগতো, যে মানে সবসময় একটা পজিটিভ রেসপন্স আশা করছিলেন। মনে হচ্ছিল যে উনি মানে আমার কথা হলো যে উনি তো করুণার পাত্র নয়, মানে ওনার জন্য আমাদের দেশের করা উচিত ছিল, কিন্তু সেইভাবে কিন্তু যেটা বললাম তখন আমার যতদূর মনে পড়ে জয়নুল ইসলাম সাহেব, শিশু ভাই, ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় তখনকার সময়ে উনি ব্যবস্থাটা করেছিলেন, কিন্তু এটার জন্য বেশ বেগ পেতে হয়েছে, সহজভাবে আসেনি। তো যারা বীরোত্তম, যারা তাদের জন্য আমার মনে হয় যে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য একটা বিশেষভাবে আমাদের চিন্তা করা উচিত, তাদের প্রাপ্যটা তাদেরকে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন, অনুষ্ঠান সম্পর্কে লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে টিমাত্রা@ccn-media.com। SMS এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন 6969 নাম্বার SMS করে, যে কোনো সেলফোন থেকে। আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বৃহস্পতিবার দুপুর 2:30টায় এবং শুক্রবার দুপুর 12:30টায়। পারভীন ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ব্যারিস্টার আনিস মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিস মাহমুদ এবং তার সহধর্মিণী পারভীন মাহমুদের ভালোবাসার গল্প শুনছিলাম। এই দম্পতির মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি, সেখানে সৌহার্দ্য রয়েছে, সম্প্রীতি রয়েছে, সমঝোতা রয়েছে, সম্মান রয়েছে, পরস্পরের প্রতি সম্মান রয়েছে, এবং আমরা আশা করব এটি তারা ছড়িয়ে দেবেন তাদের ঘর থেকে দেশের সাধারণ মানুষের জন্য। মিসেস পারভীন মাহমুদ ইতিমধ্যেই আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিয়োজিত করেছেন। ব্যারিস্টার মাহমুদ নিজে রাজনীতি করছেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ওনারা দেশের মানুষের প্রতি ভালোবাসাটা ছড়িয়ে দেবেন, এবং যে অঙ্গীকারগুলো ওনারা করেছেন, যেমন ওনারা বলেছেন যে ওনাদের সন্তানদের ওনারা চান তারা তাদের লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসুক এবং দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত করুক, এটি একটি ইতিবাচক কথা আমরা মনে করি। সেই সঙ্গে ব্যারিস্টার মাহমুদ বলছিলেন যে তিনি চান তার সন্তানরা সুস্থ রাজনীতি হলে দেশে রাজনীতি করুক, কিন্তু যে অসুস্থ রাজনীতি আমরা দেখেছি, সেই অসুস্থ রাজনীতি তারা প্রবেশ না করুক। এবং আমরা চাইব যে দেশে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এবং তার সতীর্থরা ভূমিকা পালন করবেন। এবং এখানে এখন আত্মোপলব্ধি, আত্মশুদ্ধির কথা বলেছেন মিসেস পারভীন মাহমুদ, সেটি আমাদের সবার মধ্যেই বোধহয় থাকা দরকার। এবং এই আত্মশুদ্ধি, আত্মোপলব্ধির সময় এখন, এই সময়টাকে ওনারা কাজে লাগাবার কথা বলেছেন। এবং সেই সঙ্গে এই ঈদের আনন্দের দিনে ওনারা স্মরণ করে দিয়েছেন যেহেতু এটি বিজয়ের মাস, যেন আমাদের মুক্তিযোদ্ধারা সম্মানের পাত্র, তাদেরকে যেন আমরা কোনো অবস্থাতেই কেউ করুণা করবার চেষ্টা না করি, তাদের প্রয়োজনীয় সম্মান আমরা দিই, তাদের জন্য যেটুকু করণীয় সেটুকু যেন আমরা করি, এবং আমরা যেন সবসময় স্মরণ রাখি যে দেশটি তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে, এবং সেই অর্জনের ফলে আমরা যে অবস্থানে আছি সেটি কিন্তু তাদের জন্যই, তাদের কল্যাণেই হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মুবারক।